আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। কিছুক্ষণের মধ্যে পিতার কবর জিয়ারত করতে যাবেন তারেক রহমান। বিকেলে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের। রাজনৈতিক দলগুলোকে রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিতে হবে। জামায়াতের আমির জুলাই শহীদদের সাথে বেইমানি করে কাউকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। মেঘনায় 2 লঞ্চের সংঘর্ষে নিহত 8, আহত 30, 5 জন আটক। দেশের বেশিরভাগ অঞ্চল ঘন কুয়াশায় ঢাকা। 6 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। এবং বড়দিনের উৎসবে মেতেছে বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীরা। গাজায় যুদ্ধবিরতিতে যিশুর জন্মনগরী বেথলহামে নানা আয়োজন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। গুলশানের বাসা থেকে জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। জিয়ারত শেষে তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন। সেখানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। জিয়াউর রহমানের কবর চত্বর, জাতীয় স্মৃতিসৌধ ও আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এদিকে জুমার নামাজের আগে থেকেই জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে দলের নেতা কর্মীরা জড়ো হতে শুরু করেছেন। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, তারেক রহমানের আগমনে নির্বাচন নিয়ে সকল ধোঁয়াশা কেটে যাবে। জনগণ আশা করছে যে ওনার মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটার প্রতিপালন করেছেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আবার এটাকে আরো পরিস্ফুটন করবেন আমাদের নেতা তারেক রহমান সাহেব। এটা মানব জনগণের প্রত্যাশা। যেই সংকট, যে ষড়যন্ত্রের কথা তোমরা বলছো, আমি জানি না কোন ষড়যন্ত্র, আমার জানা নাই ষড়যন্ত্রের কথা। তবে যদি থেকে থাকে কোন কিছু, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেটে যাবে, ধোঁয়াশা কেটে যাবে ইনশাল্লাহ। দর্শক, এই মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর চত্বরে আছেন সহকর্মী কামরুজ্জামান রাজীব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজীব, আপনি আমাকে শুনতে পারছেন আশা করছি। আমরা যেরকমটা জানি, জুমার নামাজ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাবেন। তারেক রহমান ঠিক কখন আসবেন সেখানে, যেহেতু আপনি জিয়াউর রহমানের কবর চত্বরে আছেন, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা ঠিক কেমন দেখছেন আমাদের জানাবেন। হ্যাঁ, ফাতিয়া প্রথমেই আমি বলতে চাই যে তথ্যটি আসলে আমি জানাতে চাই, পিতার কবরে পুত্র আসছেন দীর্ঘ 19 বছর পর। আসলে এটা এই তথ্যটা এ কারণে বললাম, এটা অনেকটাই একটা আবেগ ঘন একটা পরিস্থিতি। দীর্ঘ 19 বছর পর পিতার কবরে আসছেন তারেক রহমান। এর আগে 2006 সালে সবশেষ তিনি পিতার কবরে এসেছিলেন, কবর জিয়ারত করেছিলেন। এরপরই কিন্তু 2008 সাল বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন অত্যাচার নির্যাতনের শিকার হয়ে তাকে দেশ ছাড়তে হয়। দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন শেষে তিনি গতকালকে দেশে ফিরেছেন। ফিরেই কিন্তু আজকে তিনি আসছেন এই জিয়া উদ্যানে তার পিতা জিয়াউর রহমানের এই সমাধিতে তাকে শ্রদ্ধা জানাতে। সেখানে মুনাজাত ফাতেহা পাঠ হবে, সেখানে অংশ নিতে। আর যে এখনো তিনি বাসায় অবস্থান করছেন, আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণের নামাজ আদায় শেষে কিছুক্ষণের মধ্যেই তিনি চলে আসবেন এখানে। আর সার্বিক যে পরিস্থিতিটা একটু দেখাতে চাই আমরা। নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে, আসলে নজিরবিহীন নিরাপত্তা। আমরা কিন্তু গতকালকেও যেটা দেখেছি যে নজিরবিহীন নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু তারেক রহমান স্বদেশে পা রাখার পর গণসংবর্ধনা স্থলে যান। র্যাব
সেনাবাহিনী, র্যাব, পুলিশ, প্রত্যেকটি নিরাপত্তা বাহিনীর প্রত্যেকটি বিভাগের সমন্বয়ে কিন্তু একটি নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল। আজকেও তেমনটি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কিন্তু একটা কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে কয়েকটি স্তরে। আসলে মাজার প্রাঙ্গণে মাজার প্রাঙ্গণে কিন্তু গণমাধ্যমকে ঢুকতে দেওয়া হয়নি নিরাপত্তার কারণে, নেতাকর্মীদেরও ঢুকতে দেওয়া হয়নি। সেখানে শুধু ঢুকবেন তারেক রহমান সহ সিনিয়র নেতৃবৃন্দ। আমরা অবস্থান করছি জিয়া উদ্যানের বাইরের রাস্তায়, সেখান থেকে নিরাপত্তা বলয়ের ঠিক বাইরে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। প্রথমেই আছে সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনী, একদম ভিতরে সেখানে পুলিশ সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন। এর বাইরে 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 আরেকটি স্তরে আছেন বিজিবির সদস্যরা, এর পরে আছে র্যাবের সদস্যরা। আসলে একটি কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তারেক রহমান আসবেন, তিনি তার পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন। আসলে নেতাকর্মীরা অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছেন তারেক রহমানকে দেখতে, তাকে অভিবাদন জানাতে। কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও তারা এই স্মরণীয় মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য কিন্তু এখানে এসেছেন। নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে এখানে অবস্থান করছেন। তারেক রহমান আসবেন এবং তারেক রহমানকে তারা দেখবেন, পিতার কবরে তারেক রহমান শ্রদ্ধা জানাবেন। এছাড়া যদি আমরা একটু জানাতে চাই যে গতকাল কিন্তু গণসংবর্ধনায় তিনি যেটা বলেছিলেন যে দেশ গঠনে তার যে প্ল্যান, তিনি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যান বা সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি নেতাকর্মী সহ সর্বসাধারণের সহযোগিতা চেয়েছেন সমর্থন। এছাড়াও তিনি যে ঐক্যের ডাক দিয়েছেন, সেই ঐক্য বজায় থাকলে দেশ গঠনে কোনো বাধাই তাকে আটকাতে পারবে না বলে তিনি জানিয়েছিলেন। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি চলে আসবেন তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে। তিনি শ্রদ্ধা জানানোর পর এখান থেকে তিনি যাবেন স্মৃতিসৌধে। আমরা সংবাদে যেমনটা দেখিয়েছি, সেখানে তিনি ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এই ছিল জিয়ার সমাধি থেকে আমার কাছে সবশেষ খবর। ফাতিয়া। জি, ধন্যবাদ রাজীব আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করছি আপনি ওখানেই থাকবেন এবং পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। দর্শক, এদিকে মাজার প্রাঙ্গণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সাথে কথা বলেছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের রাজকীয় প্রত্যাবর্তন, জনগণের স্বতঃস্ফূর্ত সম্বর্ধনা খুব কম নেতার পক্ষে পাওয়া সম্ভব হয়েছে। আজকে তাদের মধ্যে একটা নতুন আশা সঞ্চারিত হয়েছে। আর যে আশা স্বপ্ন তিনি গতকাল জনগণের উন্নয়নের জন্য, বাংলাদেশকে একটা সুদৃঢ় অবস্থায় নেওয়ার জন্য, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়ে এসেছেন এবং সেই পরিকল্পনা তিনি ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে তিনি বাস্তবায়িত করবেন। রাজনৈতিক দলগুলোকে রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিতে হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ছাত্র শিবিরকে প্রস্তুত থাকার আহ্বান জানান। কোনো দল জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করলে শেখ হাসিনার চেয়ে ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মিজান শাহজাহানের রিপোর্ট। আগামী বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মেলন। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও কূটনৈতিক মিশনের সদস্যরা। উদ্বোধনী বক্তব্যে শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, নতুন করে কোনো ফেসিবাদ মেনে নেওয়া হবে না। এই জাগরণ আমাদের শিখায় শাহাদাতের তামান্না, এই জাগরণ আমাদের শিখায় আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে আমরা পরোয়া করি না, দুনিয়ার কাউকে আমরা ভয় করি না। তরুণ প্রজন্ম ডাকসু, রাকসু, চাকসু ও জাকসুতে শিবিরের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিয়েছে বলে মন্তব্য করেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তারা ইসলামী ছাত্র শিবিরকে স্বাধীনতা বিরোধী বলেছে, রক কাটা বলেছে, গুপ্ত বলেছে,
কিন্তু প্রমাণ করেছে রাজনৈতিক পরিবর্তনের পর সত্য উদ্ভাসিত হয়েছে। 4টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে তোমাদের সব মিথ্যাচার হচ্ছে, মিথ্যা, অসত্য, বিভ্রান্ত। যারা বেকার ভাতার প্রতিশ্রুতি দিয়ে ভোট চায় তাদের ধিক্কার জানিয়ে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তাদের দল ক্ষমতা এলে দেশে কোনো বেকার থাকবে না। যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না, শুনতেও চাই না। সকল ক্ষেত্রে বিপ্লব সাধন করবে সেই বিপ্লবের বাণী তাদের মুখে পৌঁছে দিতে চাই, শক্তি তাদের বুকে তুলে দিতে চাই, আর তাদের হাতে কাজ তুলে দিতে চাই। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হেনস্থা কাম্য নয় মন্তব্য করে জামাতের এই শীর্ষ নেতা বলেন, জামাতের অবস্থান মব সন্ত্রাসের বিরুদ্ধে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী 2 লঞ্চের সংঘর্ষে 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 30 জন। এ ঘটনায় 5 জন লঞ্চ কর্মীকে আটক করেছে পুলিশ। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালি ও ঝালকাঠি প্রতিনিধি নাসির উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে 2 লঞ্চের মাঝে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখে এমবি জাকির সম্রাট 3 লঞ্চটি ভোররাত 3টার দিকে হাইমচর এলাকা অতিক্রম করছিল। এ সময় ঘন কুয়াশা থাকায় ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সঙ্গে ওই লঞ্চের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 3 জন মারা যান। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠালে পথে আরও 1 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর জাকির সম্রাট 3 লঞ্চটির যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় লঞ্চ এমভি কর্ণফুলী 9। ঢাকা যাওয়ার পথে আরও 4 জনের মৃত্যু হয়। এদিকে সংঘর্ষের তীব্রতায় আহত হয়েছেন কমপক্ষে 30 জন। এর মধ্যে অনেক যাত্রী নদীতে পড়ে এখনও নিখোঁজ রয়েছেন। এত কুয়াশার কারণে মনে করেন লঞ্চ আরেকটা দেখতে পারে নাই। কুয়াশার ভিতরে ওই যে লঞ্চটা দুলিয়া থেকে আসছে, ওই লঞ্চটারে সেলাই মারি দিয়েছে। পুলিশ জানায়, নৌ পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করেছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। এই ঘটনায় লঞ্চের 5 স্টাফকে আটক করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সারা দেশেই জেঁকে বসেছে শীত। দেশের 7 জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। তীব্র শীত ও কুয়াশা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। পৌষের শুরুতে দেশজুড়ে বেড়েছে শীতের দাপট। ভর দুপুরেও ঘন কুয়াশায় ঢাকা। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য খুব সামান্য। 7 জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এবং নীলফামারী জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলোও ঘন কুয়াশায় ঢেকে আছে। দেখা মিলছে না সূর্যের। রাজধানীতেও একই চিত্র। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। 9.5 ঘণ্টা বন্ধ ছিল পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট রুটে ফেরি চলাচল। আবহাওয়া অফিস বলছে, শীতের তীব্রতা ও ঘন কুয়াশা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের বেশ অনেক জায়গায় 10 এবং 10-এর নিচে তাপমাত্রা নেমেছে। এই জন্য আমরা মৃদু শৈত্যপ্রবাহের কথা বলেছি। আগামী কয়েকদিনে এই ধরনের যে শীতের যে অবস্থাটা বা বিশেষ করে কুয়াশাটা আগামী কয়েকদিন থাকার কারণে শীতের অনুভূতিটা থাকবে। তবে এটার অনুভূতি কিছুটা ফ্লাকচুয়েট হতে পারে, একটু কম বেশি হতে পারে। তো এরকম প্রায় 30-31 তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। শীতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ভ্যান চালক ও খোলা আকাশের নিচে থাকা ভাসমান মানুষদের। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস।
ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি তিতাস নদীকে দখল দূষণের কবল থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। ২২টি কূপ থেকে গ্যাস উত্তোলন করা হলেও জেলার অনেক স্থানে গ্যাস সংযোগ না থাকায় ক্ষোভ রয়েছে ভোটারদের মাঝে। প্রার্থীরা বলছেন, যৌক্তিক দাবি পূরণের পাশাপাশি শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে ব্রাহ্মণবাড়িয়াকে। প্রতিনিধি ইসাক সুমনকে সাথে নিয়ে মিজান শাহজাহানের আরেকটি রিপোর্ট। সদর ও বিজয়নগর উপজেলার সমন্বয়ে সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া ৩। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা ঘুরে দেখেছি আসনটির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মোহনায় অবস্থিত চট্টগ্রাম বিভাগের জেলা ব্রাহ্মণবাড়িয়ার ভৌগোলিক গুরুত্ব থাকলেও বিগত আমলে উন্নয়ন বঞ্চিত ছিলেন এখানকার মানুষ। এমন দাবি করে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, নির্বাচিত হলে জনতার দাবি পূরণে বদ্ধপরিকর তার দল। বিগত দিনে ব্রাহ্মণবাড়িয়ার যে শিক্ষাক্ষেত্রে যে উন্নয়নগুলো হয়েছে মূলত বিএনপির সময় হয়েছে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব, ব্রাহ্মণবাড়িয়াতে আমরা একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করব, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা আমরা কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব। তিতাস নদীকে ঘিরে মহাপরিকল্পনার কথা তুলে ধরেন জামাতের প্রার্থী অধ্যাপক জুনায়েদ হাসান। বলেন, চাঁদাবাজির অপসংস্কৃতি চিরতরে বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী তার দল। ব্রাহ্মণবাড়িয়াতে একটি আন্তর্জাতিক মানের হসপিটাল যদি গড়ে ওঠে তাহলে আমাদের জেলাবাসীকে বা আশেপাশের জেলা থেকে মানুষকে বহির্বিশ্বে চিকিৎসার জন্য যেতে হবে না। রাস্তাঘাটগুলোর আশু সংস্কার প্রয়োজন, ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর খনন প্রয়োজন। এই বিষয়গুলির উপর আমি ফোকাস করব। এমপি নির্বাচিত হতে পারে তাহলে ইনশাল্লাহ ক্রমশ ব্রাহ্মণবাড়িয়াকে একটি শিল্পনগরী হিসেবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে মোট ভোটার ৬,২৮,০০০। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ও গ্যাস দ্বারা উৎপাদিত বিদ্যুৎ দেশের ২০% এলাকাকে আলোকিত করছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এখানকার মানুষদের আলোকিত করার জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি, নেই একটি মেডিকেল কলেজ। তাই এখানকার ভোটাররা বলছেন, আগামীতে যিনি সংসদ সদস্য হবেন তাকে প্রতিশ্রুতি দিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে এসব অপূর্ণতা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ব্রাহ্মণবাড়িয়া। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মানিকগঞ্জের নির্বাচনের সার্বিক খবরাখবর জানাচ্ছেন প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন। সালাম স্টিল ভোটের গাড়ি এখন আছে মানিকগঞ্জ ৩ আসনে। আপনারা জানেন যে মানিকগঞ্জ ৩ আসনটি কিন্তু রাজধানীর স্বর্ণকীটির একটি জেলা। মানিকগঞ্জ এবং সাটুরিয়া উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনটিতে প্রায় ভোটার সংখ্যা 4,15,000। আমরা বলতে প্রায় অর্ধেক নারী এবং পুরুষ ভোটার। এই আসনটি কিন্তু প্রচুর নতুন ভোটার রয়েছে বা সাধারণ ভোটার রয়েছে। তারা আমাকে যেটা বলছে যে আমরা তাকে এই আসনে সংসদ হিসেবে নির্বাচিত করব, যে আসনের মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, গ্যাস, পানি, বিদ্যুৎ এবং চিকিৎসা যারা পূরণ করতে পারবে, আমরা সংসদ হিসেবে তাকে আমরা নির্বাচিত করব। এই ছিল সালাম স্টিল ভোটের গাড়ির মানিকগঞ্জ ৩ আসন থেকে সর্বশেষ খবর। সালাম স্টিল ভোটের গাড়ির আরো খবর থাকছে সংবাদের পরের অংশে। বড়দিনের উৎসবে মেতেছে সারা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীরা। স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের মিশেলে নানা আয়োজনে বড়দিন পালন করছেন তারা। বিশেষ এই দিনটি উদযাপনে সাজ সাজ রব মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, এশিয়া থেকে আমেরিকার সবখানেই। গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় এবার যিশুর জন্মনগরী বেথেলহাম ফিরে পেয়েছে বড়দিনের হারানো আমেজ। নগরীতে অনুষ্ঠিত ক্রিসমাস ইভের বিশেষ প্রার্থনায় যোগ দেয় ফিলিস্তিন ছাড়াও অন্য দেশের পর্যটকরাও। এছাড়াও ক্রিসমাস ইভের প্রার্থনায় অনুষ্ঠিত হয়েছে ইতালি, ফ্রান্স, ইরাক, জার্মানি সহ বিভিন্ন দেশে। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান। ক্যালেন্ডারের পাতায় ডিসেম্বরের 25 তারিখ মানেই বাহারি ক্রিসমাস ট্রি, নিয়ন আলোর ঝলকানি, সান্তা ক্লোজের উপহার আর মজার মজার কেকের সমাহার। মহিমান্বিত এই দিনটিতে বেথেলহাম নগরীতে জন্ম নিয়েছিলেন খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট। এবার গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় পশ্চিম তীরের এই পবিত্র নগরীটির মানুষের মুখে ফুটেছে হাসি। I bring to you the greetings, the prayer, the hug of our brothers and sisters from Gaza.
এছাড়া বড়দিনের সাজে সেজেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, সুইজারল্যান্ড থেকে শুরু করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনেও। ক্রিসমাস ইভের বিশেষ প্রার্থনায় ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে জড়ো হওয়া ভক্তদের বড়দিনের শুভেচ্ছা জানান রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। Merry Christmas. May the peace of Christ reign in your hearts and in your families. ক্রিসমাস ইভের প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে প্যারিসের নটরডেম ক্যাথেড্রালেও। এতে স্থানীয়রা ছাড়াও যোগ দেয় অন্য দেশের পর্যটকরা। তবে ক্রিসমাসের দিনটিও যুদ্ধ আতঙ্কের মধ্যেই কাটিয়েছে ইউক্রেনবাসী। উৎসবের দিনটিতেও যুদ্ধবিরতিতে সম্মত হয়নি রাশিয়া। এদিকে বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বী সহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, বেলজিয়ামের রাজা কিং ফিলিপ সহ আরও অনেকে। আশিকুর রহমান, এটিএন বাংলা। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। নোয়াখালী ৩ বেগমগঞ্জ থেকে সেখানকার নির্বাচনী হালচাল জানাচ্ছেন প্রতিনিধি মানিক ভূঁইয়া। সালাম স্টিল ভোটের গাড়ি, আমরা রয়েছি নোয়াখালী বেগমগঞ্জ। এই বেগমগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা, এখানে একদিকে জনবহুল এলাকা এবং বাংলাদেশের প্রাচীন উপজেলা বলা চলে। এই নোয়াখালীর সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এই উপজেলাতে রয়েছে বেগমবাড়ি বাণিজ্যিক চৌমুহনী, যেটি চট্টগ্রাম খাতুগঞ্জের পরে। সেই চৌমুহনীতে দীর্ঘদিনের সমস্যা যানজট, সেই যানজট নিরসনের জন্য দক্ষিণ পাশে দিয়ে একটি আপনার বাইপাস কাজ চলতেছে এবং উত্তর অংশে আরেকটি বাইপাসের কাজের জন্য প্রস্তাব রয়েছে। এলাকার মানুষের দাবি হলো যারা নির্বাচিত হবে তারা জানে এলাকার শিক্ষা, স্বাস্থ্য উন্নয়ন, পাশাপাশি বেগমগঞ্জের চৌমুহনীর যানজট নিরসনের কাজ করবে এবং সরকারের পাশাপাশি জলবদ্ধতার কাজ করবে এবং আগামী নির্বাচনে সেই প্রত্যাশা রেখে তাদেরকে নির্বাচিত করবে। এখন পর্যন্ত বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, রব এবং স্বতন্ত্র সহ এখানে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। টুকু ছিল নোয়াখালী থেকে। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে খুলনার নির্বাচনী হালচাল জানাচ্ছেন প্রতিনিধি এস এম হাবিব। খুলনা 6টি আসনের মধ্যে হিন্দু অধ্যুষিত এলাকা হিসেবে চিহ্নিত বোটেঘাটা দাকব নিয়ে গঠিত খুলনা 1 আসনে বরাবরই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শক্ত ঘাঁটি ছিল এবং এবার এই আসনে দুটি ইসলামিক দল নতুন চমক এনেছে, যার মধ্যে খুলনা জামাতে ইসলাম এবারই প্রথমবার কৃষ্ণ নন্দীকে প্রার্থী করেছে এবং পাশাপাশি সম্মিলিত জাতীয় জোটভুক্ত বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট সুনীল শুভ রায়কে প্রার্থী করেছে এবং এছাড়া এখানে বিএনপি, সিপিবি, জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে এবং একজন স্বতন্ত্র প্রার্থী নিয়ে মোট 6 জন প্রার্থী এই পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তবে এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক হলো যে এই প্রার্থীদের মধ্যে 2 জন মুসলিম আর বাকি 4 জনই যারা ফর্ম নিয়েছে, বাকি 4 জনই হিন্দু সম্প্রদায়ের। এখন দেখার বিষয় লড়াইটা কেমন হয়। তবে সকলে ভোটাররা বলছেন এখানে জামাত এবং বিএনপির মধ্যেই মূল লড়াইটা হতে পারে। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে টানা ছুটিতে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকের উপস্থিতি বেড়েছে। বৃহস্পতিবার বড়দিনের সরকারি ছুটির পর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় জেলার বিভিন্ন পর্যটন স্পটে ব্যাপক পর্যটক সমাগম দেখা গেছে। আলুটিলা পর্যটন কেন্দ্র ও রহস্যময় গুহা সহ জেলার প্রায় সব বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো। পর্যটকের চাপে জেলার হোটেল, মোটেল ও আবাসিক ব্যবস্থাগুলো এখন প্রায় পরিপূর্ণ। ডিসেম্বর মাসে স্কুল, কলেজ ছুটি এবং জেলার সার্বিক পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকায় খাগড়াছড়িতে পর্যটক বেড়েছে বলে জানিয়েছে হোটেল, মোটেল ব্যবসায়ীরা। 31st নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে পর্যটক আরও বাড়বে বলে জানান তারা।
এ পর্যায়ে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় জঙ্গি গোষ্ঠী আইএসকে লক্ষ্য করে শক্তিশালী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ তথ্য জানিয়েছে। তিনি বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা চালানো হয়েছে, যারা বিশেষ করে খ্রিস্টান তাদেরকে টার্গেট করে হত্যা করছে। মার্কিন সেনারা একাধিক নির্ভুল হামলা চালিয়েছে বলেও পোস্টে উল্লেখ করেছেন তিনি। তবে হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত কিছু জানাননি ডোনাল্ড ট্রাম্প। গত নভেম্বরে নিজ দেশের সেনাবাহিনীকে নাইজেরিয়ায় হামলা চালানোর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরেই অভিযোগ করছে নাইজেরিয়ায় খ্রিস্টানদের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে। এ নিয়ে দেশটির অতি ডানপন্থীদের মধ্যেও আলোচনা হচ্ছিল। তবে পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে তারা এমন কোনো প্রমাণ পায়নি যেখানে আইএস সন্ত্রাসীরা মুসলিমদের চেয়ে খ্রিস্টানদের বেশি হত্যা করছে। এবারে জানিয়ে দিচ্ছি খেলার খবর। ছয় দলের অংশগ্রহণে বিকেলে শুরু হচ্ছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল এর 12তম আসর। 6 আসর পর এবার টুর্নামেন্ট শুরু হবে সিলেট থেকে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বেলা 3টায় শুরু হবে খেলাটি। সংবাদ শেষ করছে তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। কিছুক্ষণের মধ্যে পিতার কবর জিয়ারত করতে যাবেন তারেক রহমান। বিকেলে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের। রাজনৈতিক দলগুলোকে রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিতে হবে। জামায়াতের আমির, জুলাই শহীদদের সাথে বেইমানি করে কাউকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। মেঘনায় 2 লঞ্চের সংঘর্ষে নিহত 8, আহত 30, 5 জন আটক। দেশের বেশিরভাগ অঞ্চল ঘন কুয়াশায় ঢাকা। 6 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। এবং বড়দিনের উৎসবে মেতেছে বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীরা। গাজায় যুদ্ধবিরতিতে যিশুর জন্মনগরী বেথেলহামের নানা আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।